প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আপনারা জানেন, 5 আগস্টে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর আমাদের দেশে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। এর আগে একটি কথা বলা ভালো, 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর 8 আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। কিন্তু 5 থেকে 8 পর্যন্ত কিন্তু মাঝে কোনো সরকার ছিল না আমাদের দেশে। সরকার যখনই 3 দিন ছিল না, তখন কিন্তু এমন ভয়াবহ কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি যতটুকু ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে চারিদিকে আতঙ্ক, খুন গুম থেকে শুরু করে মানুষের মনে এক অনিশ্চয়তার ছবি ফুটে ওঠে। একদিকে যেমন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেন নতুন যুদ্ধ শুরু হয়েছে, অপরদিকে মানুষের জীবনের নিশ্চয়তা নিয়েও মানুষ শঙ্কিত ছিল। এমনও বাংলাদেশে দেখা গেছে, মানুষ বিনিদ্র রজনী তে পাহারা দিয়ে নিজেদের জান মাল নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছে। যে বিষয়টির দায়িত্ব ছিল সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে মানুষ নিজেরাই নিজেদের নিরাপত্তার বিষয়টি হাতে নিয়েছিল। এবং এভাবেই কিন্তু ডক্টর ইউনূস সরকারের প্রথম সূচনা বাংলাদেশের রাজনীতিতে, সমাজে, জীবনে, মননে সর্বত্রই এক নতুন সম্ভাবনার সূচনা হয়। সেটা অনেকাংশেই মানুষের নিজ নিজ দায়িত্বে হয়েছে বলেই বাংলাদেশে 5 আগস্ট উত্তর যে সমস্ত ঘটনা ঘটেছিল তার বিচার থেকে শুরু করে কোনো তদন্ত হয়নি। প্রিয় দর্শক, বলছিলাম যে এবার সরকার পরিবর্তনের পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সরকার পরিবর্তনের পরে মনে হলো যেন এক ধরনের কি হলো, দেশ যেটা আমাদের 71 সালে 16ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী পাক হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করে, তারপরে মানুষের মনে যে উল্লাস, আনন্দ এবং সর্বত্রই স্বাধীন বাংলাদেশের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, আশা, সম্ভাবনা নিয়ে মানুষ যেভাবে নতুন দেশের সূচনা করেন, ঠিক তেমনি শেখ হাসিনার বিদায়ের পর কিন্তু এমনই একটি পরিবেশ তৈরি হয়। কিন্তু সেটাকে খুব অবাক লাগে বলতে, যে তখন যারা আনন্দ উল্লাস করেছিল 71-এর মুক্তিযুদ্ধের পর 16ই ডিসেম্বরে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর, এবারের উল্লাসের মানুষগুলি কিন্তু ভিন্ন। যারা 71-এ পরাজিত হয়েছিল তারাই কিন্তু 5 আগস্টের আনন্দে উল্লাস করেছিল, আর 71-এ যারা জয়ী হয়েছিল 5 আগস্টের পরে তারাই যেন হারিয়ে যাওয়ার
মতো পরিস্থিতির তৈরি হয়, সেটা সরকারের ব্যর্থতার কারণেই হোক, যে কারণেই হোক, বা সরকারের পলিসি এরকম হইতে পারে। না হলে 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে কেন সর্বত্র মুক্তিযুদ্ধের উপর, বঙ্গবন্ধুর উপর আঘাত আসে? শেখ হাসিনা তো চলেই গেল, আওয়ামী লীগও পালিয়ে গেল যে যেদিকে পারে। আওয়ামী লীগ বলতে গেলে দৌড়ের উপর, তখন চুরি ডাকাতি সন্ত্রাস যাই কিছু আওয়ামী লীগ করুক, সেই আওয়ামী লীগ তো আর তখন ছিল না। তারপরেও দেশের মানুষের মাঝে নিরাপত্তাহীনতা, বা ওই দেশের মানুষের কাছে কেন নৈরাজ্যের দৃশ্যটি সঙ্গে মানুষকে মোকাবেলা করতে হলো? প্রিয় দর্শক, বলছিলাম 5 আগস্টের পরে মুক্তিযুদ্ধের উপর আঘাত, বঙ্গবন্ধুর উপর আঘাত, ধর্মীয় সংখ্যালঘুদের উপর আঘাত, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে আরো অনেক কিছু বিশ্লেষণ লাগিয়ে আপনি আওয়ামী লীগকে দূরে রাখতে পারেন। বঙ্গবন্ধুর অপরাধটা কি ছিল? দেশের সংখ্যালঘুদের অপরাধ কি ছিল? সংখ্যালঘুদের অপরাধ কি সংখ্যালঘুরা নৌকায় ভোট দেয়, বা অধিকাংশ সংখ্যালঘু আওয়ামী লীগ করে সেই কারণে? ওইটা আমি একটা কথা এখানে বলি, সংখ্যালঘুরা নিরাপত্তা চায়, তাদেরকে যে নিরাপত্তার গ্যারেন্টি দেবে তারা তার পিছনেই তারা থাকবে। এটা পৃথিবীর সব দেশে এরকম হয়। এই যে আমরা আজকে আমেরিকায় সংখ্যালঘু অভিবাসীরা, আমরা ডেমোক্রেটিক পার্টির সমর্থক। কি কারণে? ডেমোক্রেটিক পার্টি অনেকটা উদার উদার অভিবাসীদের প্রতি। আপনি ভারতের দিকে তাকান, সেখানে সংখ্যালঘুরা কংগ্রেসের সমর্থক। বাংলাদেশে ছিল আওয়ামী লীগের সমর্থক। কারণ তারা তুলনামূলকভাবে দুটো জিনিস দেখে, এক তাদের নিরাপত্তা, আরেক দেখে তাদের রাজনৈতিক বিশ্বাসের কতটুকু প্রগতিশীল পদক্ষেপ সরকার নেয়, বা বিশেষ করে আমাদের দেশের মতো দেশে সেখানে মুক্তিযুদ্ধের চেতনা। কারণ কারণ হিন্দু সম্প্রদায়ের মুক্তিযুদ্ধের একটি ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল। কেন গৌরবোজ্জ্বল বলছি? শুধু মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছে সেটা নয়, যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আপময় জনসাধারণ, জনগণ, আদিবাসী সম্প্রদায় সকলে মিলেই মুক্তিযুদ্ধ। সেখানে হইতে পারে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সেখানে হইতে পারে মুসলিম মুক্তিযোদ্ধা বেশি, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের হয়তো তখন তখন আই বিলিভ, আমার 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 কাছে যেটা মনে হয় যে 1971 সালে সংখ্যালঘু বাংলাদেশে ছিল প্রায় 18-19%। তখন সেই সংখ্যানুপাতে সংখ্যালঘুদের মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের সংখ্যা স্বাভাবিকভাবেই কম হবে, 1। 2, সংখ্যালঘুদের আরো সবচেয়ে ভয়াবহ এবং গৌরবের ইতিহাস, যুগপৎ বলছি। একদিকে ভয়াবহ বলছি এই কারণে তাদের জীবন বাজি রেখেছিল, তারা সর্বস্ব হারিয়েছে। আরেকদিকে তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন 71 সালে প্রায় 1 কোটি বাংলাদেশি হিন্দু সম্প্রদায় যারা ভারতে আশ্রয় নিয়েছিল, এবং এই 1 কোটি হিন্দুর আশ্রয় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং সেই আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের ফলশ্রুতিতেই আমাদের মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়। আপনারা জানেন ডিসেম্বরের ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণার আগে ইন্দিরা গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ইউরোপ সফর, সারা পৃথিবী ঘুরে এলেন। পৃথিবীর মত, যেটা অভিমতটা তিনি যাচাই করলেন, তারপর তিনি এসে মুক্তিযুদ্ধ পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করেন। তো ইন্দিরা গান্ধীর কাছে এই যে ভারতের 1 কোটি লোককে সামলানো, সেটা ছিল একটি বড় পয়েন্ট। সেটাই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝাতে চেষ্টা করেছেন যে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ওখানে যুদ্ধ শুরু হওয়ার পর আমার দেশে 1 কোটি হিন্দু সহ অসংখ্য মুক্তিযোদ্ধা
এবং মুসলিম সম্প্রদায়ের লোকজন আশ্রয় নিয়েছিল। সেটা ভারতের জন্য এক ধরনের বোঝা। প্রিয় দর্শক, সেইটাই আমাদের মুক্তিযুদ্ধের একটা প্রাথমিক পর্ব বলা যেতে পারে, বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি। সেখান থেকে মুজিবনগর সরকার, তারপর আমাদের মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তারপর পুরোপুরি ভাবে সর্বোপরি ভারতের হস্তক্ষেপ, এরপরে আমাদের নতুন দেশের অভ্যুদয়। এই স্বাধীন দেশে কেউ কোনোদিন ভেবেছিল যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যারা এই ভূখণ্ডের বাসিন্দা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, যে সমস্ত ইন্ডিজিনাস পিপল, এখানে আদিবাসী বলতে শুধু পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি তারা নয়, বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ সদর, নেত্রকোনা, এই যে পাহাড়িয়া সীমান্ত এলাকা, পাহাড়ি সীমান্ত এলাকাগুলিতে প্রচুর গারো, হাইজং সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ছিল। রাজশাহীতে ছিল, উত্তরবঙ্গের কথা বলছি, সেখানে সাঁওতালদের একটা লার্জ অংশ, এটা বৃহৎ অংশ, সেটা উত্তরবঙ্গে। তো এইভাবেই তো আমাদের এই সংখ্যালঘুদের উপর এক ধরনের ভয়াবহ সংকট নেমে আসে 72-এর দেশ স্বাধীন হওয়ার অব্যাহতি পরেই, যেটা কখনোই আশা করেনি। অবশেষে জিয়াউর রহমান যখন, আমি জিয়াউর রহমান থেকে বলছি এই কারণেই, জিয়াউর রহমান থেকে মোটামুটি একটি স্টেবল সরকারের দিকে বাংলাদেশ এগিয়েছে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও তিনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাজনৈতিক অঙ্গনে এনে নিজের দলেও নিয়েছেন এবং তাদেরকে রাজনীতি করার সুযোগও দিয়েছেন। সেটা শুরু জিয়াউর রহমানের আমল থেকে। তারপর এরশাদ একেবারে ফাইনালি যেটা করলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে সংযোজন করে। এর আগে জিয়াউর রহমান করে সংযোজন করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর এরশাদ কি করলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম করে এক কথায় সংখ্যালঘুদের প্রায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ছাড়লেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা সেই ঐতিহাসিক প্রেক্ষাপট, আমি ভূমিকায় অনেক কিছুই আপনাদেরকে বললাম, কিন্তু যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে ইতিহাস, তা মুছে ফেলার একটি সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। সরকার এক অর্থে নির্বাক, কিন্তু আবার মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধে সম্পর্কিত ইতিহাস মুছে ফেলা হচ্ছে। বঙ্গবন্ধু থেকে শুরু করে সর্বত্রই আঘাত এসেছে, এবং আঘাত এসেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে। মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা, মুক্তিযোদ্ধা হত্যা করা, মুক্তিযোদ্ধাদেরকে জেলে পোড়া, এই সমস্ত ঘটনাগুলি নতুন ঘটনা নয়। আমি আজকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন, যেটা বলতে চাচ্ছি, সেটা হলো রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের বর্ষিয়ান মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বাড়িতে। তাদেরকে পাওয়া গেছে তাদের বাড়ির ডাইনিং টেবিলের পাশে, বুঝছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো ধরনের বিচার তো দূরের কথা, কাউকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ভদ্রলোক মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের দুই সন্তান, দুটো ছেলে। এক ছেলে বোধহয় জয়পুরহাটে কাজ করে, আরেক ছেলে ঢাকায় পুলিশে কর্মরত। কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি। আগে
বিচারের জন্য গ্রেপ্তার করা, তারপর আইন আদালত, জেল, সেগুলি পরে, অনেক পরের কথা। শুধু এই যুগেশ চন্দ্র নয়, আপনারা জানেন কিছুদিন আগে লতিফ সিদ্দিকী থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেওয়া হয়েছে। আপনারা জানেন মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালা পর্যন্ত দেওয়া হয়েছে। এগুলো ঘটনাগুলি গত 1.5 বছরে কিন্তু অনেকগুলি ঘটেছে, একটা দুটো না। সেটা যদি আমি পরিসংখ্যান সত্যিকার অর্থে যদি লিস্ট নিয়ে বসি, সেই ভিডিও হয়তো অনেক লম্বা হবে। আমি তাই সেই ঘটনাগুলির একটি বর্ণনা দিচ্ছি। এইগুলি হচ্ছে, সরকার জানে না কেন? জানবে না? এই সরকারের দায়িত্বটা কি? এই সরকার তাহলে স্পষ্ট করে বলুক যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার নই। ওই সরকারকে পরিষ্কার করে বলতে হবে। 24শে জুলাইয়ের পর তারা এনসিপি পার্টি, যারা ছাত্ররা করছে, কে করাইছে সেই পার্টিটা? সে করিয়েছে খুদ ডক্টর ইউনূস। তাহলে ডক্টর ইউনূসকে দায়িত্ব নিতে হবে। তাহলে বলতে হবে আজকে যে 32 নম্বর ভাঙ্গা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের পিটানো হচ্ছে, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধগুলি ধ্বংস করা হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুদের চাকরিচ্যুত করা হচ্ছে, বিভিন্ন প্রশাসনের ব্যাপক রদবদল, যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা ছিল তাদের 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 তাদেরকে সেই পদে তারা আর এখন নেই। তো এই সমস্ত কাজগুলি সরকার করছে। টাকাতে বঙ্গবন্ধুর ছবি ছিল, সেই ছবিটা তোলার দায়িত্ব কি অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ দিয়েছিল? ওরা কি নির্বাচিত সরকার? তা তারা করতে পারে? এই সরকার এমন ভাবে কাজ করছে যে অনেক কাজগুলি যেন রাজনৈতিক সরকারের, রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত সরকারের চেয়েও তারা আরো অনেক বেশি করা শুরু করছে। এই সরকার এই সংবিধানের শপথ নিয়ে দায়িত্ব পালন করছে, কিন্তু সংবিধানকে তারা আবার উল্টে ফেলতে চায়। মানে এমন সব ঘটনা আমাদের দেশে ইউনূস সরকার আমাদেরকে উপহার দিচ্ছে, এর আগে বাংলাদেশের মানুষ কোনদিন তা ভাবেনি। আমার তো আমার আমার ধারণা বাংলাদেশের রাজনৈতিক দলগুলির যে বর্ষিয়ান যারা নেতৃত্ব, তারাও হয়তো এটা বুঝে যে ইউনূসের খেলাটা কি, কি খেলতে চায় ইউনূস সাহেব। শিক্ষকদের অপমান, শিক্ষকদের চাকরিচ্যুত করা, ডাক্তারদের অপমান। এই সপ্তাহে ময়মনসিংহে এক ডাক্তারকে অপমান করা হয়েছে, উনিও হিন্দু। আচ্ছা, সব জায়গায় ধরেন হিন্দু বলা যায়, আবার এটাও বলা যায় যে শোষিত, লাঞ্ছিত, বৈষম্যের শিকার তো কেবল হিন্দুরা না, অনেক মুসলিমরা। যেমন রেপ হচ্ছে, হিন্দু মেয়েও যেমন রেপ হচ্ছে, অনেক মুসলিম মেয়েও। আপনি যদি বাস্তবতার আলোকে কথা বলতে চান, এক কথায় দেশের অবস্থা নাজুক। এই সরকার দেশকে কন্ট্রোল করতে পারছে না, এবং যে কারণে আমরা গত 1.5 বছর যাবৎ এমন সব কাহিনী, এমন সব দৃশ্য অবলোকন করেছি যা কোন সুস্থ সমাজে, আমার তো মনে হয় যে মগের মুল্লুকেও, এক সময় বলে না মগের মুল্লুক, সেই মগের মুল্লুকেও সম্ভবত এগুলি ছিল না। মগের মুল্লুকেও যেখানে মধ্যযুগীয় বর্বরতায় মানুষকে হত্যা করা হতো, নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো, তাও ডক্টর ইউনূসের আমলকে হার মানিয়েছে। আপনারা দেখুন, পাথর দিয়ে মাথা তেতলিয়ে হত্যা করা হয়েছে। ওই যে গতকালকে গতকালকে যে আপনার ওই ওই যে ছাত্র নেতা, যার কথা বলছিলাম, যে শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো, সংসদ ইলেকশন করবে, এটাই বোধহয় তার অপরাধ নাকি জানি না।
এর আগে চট্টগ্রামে আরেকজনকে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে, সম্ভাব্য প্রার্থী হিসাবে যে মনোনয়ন পেয়েছিল, তাকে হত্যা করা হলো। কিসের জন্য? নির্বাচন পেছানোর জন্য। আমার কাছে মাঝে মাঝে এরকম মনে হয়, নির্বাচন হবে, নির্বাচন করতে হবে, এই পলিসি নিয়ে সমস্ত কাজ হচ্ছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্যও তলে তলে চেষ্টা চলছে। এবং এই অজুহাতে নির্বাচনের আগে হঠাৎ এরকম ঘটনা, এই যে হাদিকে গুলি করা হয়েছে, এটাই শেষ তা নয়। কিন্তু এটা শেষ হলে তো একদিক দিয়ে ভালো, আচ্ছা ঠিক আছে, আর হবে না, নির্বাচনটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু তা তো নয়। আপনার রিস্ক তো রয়েই গেছে। নির্বাচন হতে এখনো প্রায় 2 মাস, আরো অনেক ঘটনা ঘটবে, অনেক নাটকীয় ঘটনা ঘটবে, এবং ঘটতেছে। এই ডক্টর ইউনূসের আমলে ঘটতেছে এই সমস্ত ঘটনা। এমন কোনো এরিয়া নেই, এমন কোনো রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সর্বত্রই এক ধরনের নৈরাজ্য চলছে। এই নৈরাজ্য এবং মব সংস্কৃতিকে লালন পালন করে, সন্ত্রাসীদের লালন পালন করে নির্বাচনকে কতটুকু গ্রহণযোগ্য করা যাবে? তারপর প্রশ্ন আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না। শেখ হাসিনা অপরাধ করেছে, আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। আওয়ামী লীগকে নির্বাচনে না এনে নির্বাচন করলে এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটুকু গ্রহণযোগ্য হতে পারে? আওয়ামী লীগের প্রায় 3 কোটি ভোট আছে, যেমন বিএনপির 3 কোটি ভোট আছে। তা আওয়ামী লীগের লোকেরা কাকে ভোট দেবে? আপনি, তারা দেশের নাগরিক, তারা কি ভোট দিতে পারবে না? তারা, শেখ হাসিনা বিদায় হয়েছে, কিন্তু তাদের পছন্দ নৌকা, তাদের দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, বড় দল। বিএনপি আওয়ামী লীগ মিলে দেশের সিংহভাগ ভোটার, আর বাকি সবগুলি মিলে হয়তো 20% ভোট আছে। এই যে এনসিপি বলুন, আর এই যে ফুয়াদ এবি পার্টি, কি জানি নাম তার পার্টি, জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, এই সমস্ত লোকজন, এরা কি কোনো ভোট পাবে? না আগে পূর্বে কখনো পেয়েছিল? না এই ছাত্র নেতারা নতুন নামছে, তারা 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 ভোট পাবে? ওরা জামানত নিয়ে ফিরে আসতে পারবে? আনলেস আনটিল তারা যদি কোনো বড় দলের সঙ্গে জোট করে নির্বাচন করে, সেটা অন্য কথা। আর না হয় তাদেরকে পাশ করতে হলে তাদের শেখ হাসিনা স্টাইলের ইলেকশন করতে হবে। তবে আমি যেটা মনে করি, ইলেকশন হবে, কিন্তু এটা এমনও হইতে পারে, কিন্তু আমি একটু অ্যাডভান্স আপনাদেরকে বলে রাখি, সেটা হলো, আমি ভোট দেব, ধরা যাক এ, যে ব্যক্তি তার নাম এ, কিন্তু পাশ করবে বি, আমার ভোটে পাশ করবে বি। অনেক ধরনের তরিকা আছে, ওটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব, যে নির্বাচন কিরকম হইতে পারে, নির্বাচনের শান্তি শৃঙ্খলা বা নির্বাচন করার পরিবেশ বা আওয়ামী লীগের ভূমিকায় নিয়ে পরে একটি মানে আরেকটি এপিসোড করব। কিন্তু যেটা বলছিলাম, যে আজকে এই যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সংখ্যালঘুদের উপর যে ধরনের অবিচার, অন্যায় চলছে, এর শেষ কোথায়? এটাই কি ডক্টর ইউনূসের এজেন্ডা ছিল? বঙ্গবন্ধুর স্মৃতি ধুলায় মুছে ফেলা হবে, সংখ্যালঘুদেরকে ভয় আতঙ্ক দেখিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার রাস্তাটি খুলে দিতে হবে? এই যে সংখ্যালঘুদের উপর ক্রমাগত মনস্তাত্ত্বিক চাপ, বৈষম্য, হত্যা হলে বিচার নেই, মন্দিরে বিগ্রহ ভাঙ্গা হলে বিচার নেই, তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইনে শত শত হিন্দু যুবককে গ্রেপ্তার করা হয়েছে, অথচ যে সমস্ত
তরুণ হিন্দু ছেলেদের ফেসবুক স্ট্যাটাসের ইসলাম অবমাননা, নবী মোহাম্মদের অবমাননার নামে গ্রেপ্তার করা হয়েছে। আসলে এগুলিতেও ষড়যন্ত্র, ফেক আইডি করে মুসলিম ছেলেরাই ওদেরকে ফাঁসিয়েছে, বা একটি চক্রান্ত, সংঘবদ্ধ চক্রান্তই এভাবে চলছে। তার যথেষ্ট প্রমাণ আপনারা জানেন। সেই নাসিরনগরের দুর্গাপূজার সময় পবিত্র কোরআন শরীফ রাখার যে কাহিনী, তারপরে দেখা গেল সেই কোরআন শরীফ জনকে ইকবাল নামে একজন রেখেছিল। তার কদিন জল হয়েছিল, তারপর তাকে কি হলো, তার তার মানসিক একটা খুব ভালো সুবিধা। হিন্দুদের উপর আক্রমণ হলো, মন্দিরে আক্রমণ হলে পরে সে মানসিক রোগী হয়ে যায়। তাকে অ্যারেস্ট করার পরে মানসিক রোগী বানিয়ে কদিন পরে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যে চিন্ময় প্রভু, ওনাকে মানসিক রোগী বানানো হয় না। ওনাকে দিনের পর দিন, যেন একজন প্রভু, একজন সন্ন্যাসী, তাকে দিনের পর দিন জেলে পুরে রাখা হয়েছে। তাকে বলা হচ্ছে না কিন্তু মানসিক রোগী। মানসিক রোগী বলে কিন্তু তার জামিন দেওয়া হচ্ছে না, তার জামিন হচ্ছে না। কি অপরাধ তাও পরিষ্কার বলা হচ্ছে না। একটার পর একটা, একজন সন্ন্যাসী, তার উপরে খুনের মামলা দেওয়া হয়েছে। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আরো কথা বলা যাবে। ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমার ভিডিওতে আপনারা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, সেজন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এবং আপনারা সেই আমার প্রতি সাপোর্টটা আপনারা অব্যাহত রাখবেন। আমি এর ফাঁকে একটি কথা বলি, আমি কিন্তু ভিউ ব্যবসার জন্য ইউটিউব চ্যানেল করি নাই। ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে কিন্তু আমার চলতে হয় না, বা চলতে হবেও না। তাই আমি যা ভাবি, আমি যা চিন্তা করি, নিরপেক্ষভাবে সততার সাথে অন্যায়ের বিরুদ্ধে আমি চিরদিনই আপোষহীন, এবং অন্যায়ের বিরুদ্ধে আপনাদের পক্ষে, আপনাদের মুখপাত্র হিসাবে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। সেটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি। আজকে এখানেই শেষ করি। কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। শুভরাত্রি।